পুজো শেষ, বিজয়া দশমীর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন ভিডিও। আমরা বেরিয়ে পড়েছিলাম ষষ্ঠীর দিন। নমস্কার, শুভ ষষ্ঠী। ষষ্ঠীর দিনেই কলকাতাকে বিদায় জানিয়ে আবারও বেরিয়ে পড়া নতুন গল্পের সন্ধানে। আজকের দিনে রাস্তায় কোনো জ্যামে না পড়েই চলে এসেছি হাওড়া স্টেশন। হাওড়া স্টেশনও পুজোর সাজে সজ্জিত। 20 নম্বর প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে 18005 আপ সমলেশ্বরী এক্সপ্রেস। ট্রেন ছাড়ার নির্ধারিত সময় রাত 10:10। গতকাল রাতে 3 মিনিট লেট করে ট্রেনটা ছেড়েছিল এবং এখন প্রায় 2 ঘন্টা লেটে চলছে। আজ মহাসপ্তমী। সারাটা দিন ট্রেনে বসে বসেই শরৎ প্রকৃতি দেখে কেটে গেল। বিকালবেলা এসে পৌঁছেছি রায়গড়া স্টেশন। এখান থেকে চেঞ্জ হবে গাড়ির ইঞ্জিন। অবশেষে প্রায় 3 ঘন্টা লেটে আমরা এসে পৌঁছলাম কোরাপুট স্টেশনে। যে প্ল্যাটফর্মে ট্রেন নামাক না কেন আপনাকে আসতে হবে 1 নম্বর প্ল্যাটফর্মে। প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে সামনেই রয়েছে গাড়ি এবং অটো। আপনার প্রয়োজন মতো গাড়ি বা অটো বুক করে চলে যান নির্ধারিত হোটেলে। আমরা একটা অটোতে করে চলে এসেছি হোটেল শ্রীকৃষ্ণা। হোটেলটি আগে থেকেই আমাদের বুক করা ছিল। এই হলো আমাদের রুম। এটি নন এসি ট্রিপল শেয়ারিং বেডরুম। এর ভাড়া জিএসটি নিয়ে প্রায় 1800 টাকা, আর যদি এটাই এসি হয় তাহলে ভাড়া পড়বে 2100 টাকা। হোটেলে প্রয়োজনীয় সব কিছুই আছে এবং বেশ পরিষ্কার পরিচ্ছন্ন সব। তবে এখানে অনলি লজিং, আর খাবারের ব্যবস্থা নেই। খাবার কাছাকাছি অনেকগুলো হোটেল রয়েছে, সেখান থেকে আপনাকে নিতে হবে। শুভ অষ্টমীর সকাল। আজ আকাশ মেঘলা। আমরা সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আজ আমরা সারাদিনে ঘুরে দেখব গুপ্তেশ্বর শিব মন্দির, ডুডুমা ওয়াটারফল, মাছকুণ্ড ড্যাম, কোলাব ড্যাম। এছাড়াও জগন্নাথ মন্দির ও ট্রাইবাল মিউজিয়ামও আমাদের দেখার কথা। দেখা যাক আমরা কতটা দেখতে পারি। এই ব্রিজটি নাকি ব্রিটিশ আমলের তৈরি। এই ব্রিজের ওপর দিয়ে একবার একটি মাত্র গাড়িই যায়। বর্ষার সবুজ প্রকৃতি, পাহাড় প্রভৃতিকে উপভোগ করতে করতে NH 326 ধরে আমরা চলে এসেছি সেই রাস্তায়, যে রাস্তা আমাদের স্বাগত জানাচ্ছে গুপ্তেশ্বর শিব মন্দিরের উদ্দেশ্যে। কখনো রাস্তার দুপাশে ঘন জঙ্গল, তো আবার কখনো সবুজ মাঠ। এভাবেই দু চোখে সবুজ মেখে আমরা চলে এসেছি মন্দিরের পার্কিংয়ে। এখানে পার্কিং ফি 50 টাকা। পার্কিং থেকে বেশ খানিকটা হেঁটে আমাদের যেতে হবে মন্দিরে। যাবার পথের দুপাশে নানান রকমের দোকান রয়েছে, সেখান থেকে বাড়ির জন্য প্রয়োজন হলে কিছু নিতে পারেন। এই শিবলিঙ্গের আকারে বিভিন্ন রঙের যেগুলো দেখতে পাচ্ছেন, এগুলো আসলে সিঁদুর। এখানে রয়েছে একটি সুন্দর শিবের মূর্তি।
পৌঁছে গেছি গুপ্তেশ্বর মন্দিরের প্রথম গেটে। এখান থেকে আরও কিছুটা হেঁটে চলে এসেছি গুপ্তেশ্বর মন্দিরের মূল গেটের সামনে। এই গেটের সামনেই জুতো খুলে ভেতরে প্রবেশ করতে হবে, আর উঠতে হবে এতগুলো সিঁড়ি, 100-র বেশি সিঁড়ি আছে। সিঁড়ি দিয়ে উঠে এই একটি মন্দিরের মতো অংশ রয়েছে, এর মধ্যে বিরাজ করছে নন্দীদেব। নিচে থেকে যদি পুজোর সামগ্রী কিনে নিয়ে আসেন, তার মধ্যে যে প্রদীপ রয়েছে সেটা এখানে জ্বালিয়ে দিয়ে নিচে মূল মন্দিরে নামতে হবে। মূল মন্দিরে যাওয়ার রাস্তার দুপাশে পাহারায় রত নন্দী এবং ভিঙ্গি। এবার এই অন্ধকারের মধ্যে দিয়েই আলোর রেখা দেখে দেখে আপনাকে এগিয়ে যেতে হবে মূল গর্ভগৃহে। মন্দিরের ভেতরে এর বেশি ছবি তোলা নিষেধ, অতএব দর্শন করে আবার কথা বলছি। দর্শন করে বাইরে বেরিয়ে এসেছি, ভীষণ ভালো দর্শন হয়েছে, ভেতরে ফাঁকা ছিল এবং দেখে মন ভরে গেছে। মন্দির থেকে বেরিয়ে আরেকটু বাঁদিকে এগিয়ে গেলে রয়েছে দুটো কেভ, একটা হচ্ছে পারবেদা কেভ এবং স্বর্গদ্বার কেভ। এগিয়ে চলেছি কেভের দিকে, কোন স্বর্গের দ্বারে গিয়ে পৌঁছবো তা জানি না, দেখাই যাক কোথায় গিয়ে পৌঁছাই। ওই যে দেখা যাচ্ছে লেখা রয়েছে স্বর্গদ্বার কেভ। কেভেরও দ্বারে এসে পৌঁছেছি। এই ভেতরে আর ঢোকার সাহস হচ্ছে না। স্বর্গদ্বার কেভের দ্বারে শিব ঠাকুর স্বয়ং রয়েছেন, তাকেই প্রণাম জানিয়ে ব্যাক করছি। আপাতত স্বর্গে যাওয়ার কোনো ইচ্ছে হচ্ছে না। এবার এগিয়ে যাচ্ছি পারাবেদা গুহার দিকে। এই গুহার দিকে যাওয়ার রাস্তাটাও বেশ সুন্দর, প্রাকৃতিক সৌন্দর্যের কোনো অভাব নেই। ওই যে দেখা যাচ্ছে গুহার মুখ। এখানে অনেকটা জল জমে রয়েছে, এই জল পেরিয়ে যাওয়ার ক্ষমতা হলো না, কারণ তাহলে হয় জুতো খুলতে হবে আর নইলে জুতো ভেজাতে হবে, তার কোনোটাই সম্ভব নয়। এখান থেকে বেরিয়ে আরও বাঁদিকে খানিকটা এগিয়ে গেলে রয়েছে গুপ্ত গঙ্গা। চলুন সেই গঙ্গার দর্শন সেরে আসি। ওই যে দেখা যাচ্ছে গঙ্গা নদীর প্রবাহ। গুপ্তেশ্বর শিব মন্দির দেখে ফেরার পথে এখানে আরও একটি ছোট্ট মন্দির দেখা গেল, যেখানে গাছের গায়েই তৈরি হয়েছে গণেশের মূর্তি এবং তাকে ঘিরে চলছে পুজো আর্চা। এবার এগিয়ে চলা পরবর্তী গন্তব্যের দিকে। যাত্রা পথের কোনো তুলনা নেই। এর পরের আমাদের গন্তব্য ডুডুমা জলপ্রপাত। জলপ্রপাত পৌঁছানোর কিছু আগে থামলো, কারণ এখন আমরা লাঞ্চ করে নেব, নিয়ে তারপরে যাব পরবর্তী গন্তব্যে। কিন্তু এখানে খাবার পাওয়া গেল না, যেতে হলো অন্য আরেকটি রেস্টুরেন্টে। যেটুকু যা পাওয়া গেল তাই দিয়েই আমরা আজকে লাঞ্চ সারলাম। ইতিমধ্যে এক পশলা বৃষ্টি হয়ে গেল। অভূতপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য, আর বর্ষায় একেবারে সতেজ সবুজ হয়ে রয়েছে। চলে এসেছি ডুডুমা ওয়াটারফলসের গেটে। এখানে পার্কিং নিল 50 টাকা, তারপরে ভেতরে ঢুকতে দিল।
পার্কিংয়ের কাছ থেকেই ডুডুমা ওয়াটারফলের প্রথম যে দৃশ্যটা দেখা গেল। মনে পড়ছে ছোটবেলার বাংলা বইতে পড়েছিলাম আশুতোষ ভট্টাচার্যের লেখা ডুডুমার ডাক গল্পটা। সেই ডুডুমাকে চোখের সামনে দেখছি, এ যেন অবিশ্বাস্য। এখানে রয়েছে ছোট্ট একটি ক্যাফেটেরিয়া। এ পথেই যেতে হবে ফলসটির ভিউ পয়েন্টে। অল্প কয়েকটি সিঁড়ি নেমেই চলে এসেছি ভিউ পয়েন্টে। এখানে মাছকুণ্ড নদীটি 541 ফুট ওপর থেকে আছড়ে পড়ছে নিচে। এখানে দুটি ধারা রয়েছে। এপাশে রয়েছে আরও একটি প্রবাহ, যেটা দেখা যাচ্ছে না, কিন্তু এখানেই জলের পরিমাণটা বেশি মনে হলো। এটি মূল ধারা। এর নিচ পর্যন্ত যাওয়ার রাস্তা আছে, কিন্তু সম্প্রতি একটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটে যাওয়ায় সেই রাস্তা এখন বন্ধ। বেশ অনেকটা সময় এই ফলসের সামনে কাটালাম। এই ফলসের কাছেই আছে মাছকুণ্ড ড্যাম। চলে এসেছি সেই ড্যামের কাছে। আগে এই ড্যামের মধ্যে ঢুকতে দেওয়া হতো, কিন্তু এই দুর্ঘটনা ঘটে যাওয়ার জন্য এখানেও ঢোকা বন্ধ আছে। তাই বাইরের দিক থেকে একটি ফাঁকা জায়গা দেখে যতটা সম্ভব ছবি তোলার চেষ্টা করেছি। মাছকুণ্ড থেকে এবার আমাদের এগিয়ে যাওয়া কোলাব ড্যামের দিকে। আকাশে মেঘ থাকলেও আকাশটা কিন্তু দুর্দান্ত লাগছে। এই পথেই দেখা গেল একটি আদিবাসীদের হাট। এই পথে চলতে মাঝে মাঝে এরকম দৃশ্য দেখা যাচ্ছে। এবার আমরা এগিয়ে চলেছি কোলাব ড্যামের দিকে। কাছাকাছি চলে এসেছি, কিন্তু পথের এমন দৃশ্য দেখে দাঁড়াতে বাধ্য হলাম। এই হলো কোলাব ড্যাম। এটি কোলাব নদীর ওপর নির্মিত। এই কোলাব নদী হচ্ছে গোদাবরী নদীর একটা উপনদী। আর এই বাঁধটি কোরাপুট জেলার জলবিদ্যুৎ উৎপাদন এবং জল সরবরাহের একটি প্রধান উৎস। এবার আমরা ফিরব হোটেলে। আজ তবে এ পর্যন্তই। কথা হবে পরবর্তী পর্বে।